আপনারা শুনছেন ভৌতিক আসর। কিরে হায়াতি, তুই কি কখনো কাউকে ভালোবাসবি না? তুই আমাদের গ্রামের সব থেকে বেশি সুন্দরী একজন মেয়ে। দেখ, আমরা স্কুলে কতগুলো প্রেম করি, কিন্তু তুই একটাও প্রেম করিস না। তোর জন্য পুরো স্কুল পাগল, পুরো গ্রামের ছেলে পেলে পাগল, কিন্তু তুই কাউকে পাত্তাই দিস না। কেন বলতো? দেখ আকলিমা, আমি যাকে খুঁজছি মনে মনে, তার দেখা এখন আমি পাইনি। যদি পাই তাহলে আমি নিজে থেকেই তাকে ভালোবাসার কথা বলবো। কথা বলতে বলতে স্কুল ছুটি হয়ে গেল। আমার সকল বান্ধবীরা স্কুলের বাইরে চলে আসি আর যে যার বাড়িতে যাওয়ার জন্য রওনা করি। ঠিক আছে, তোরা তাহলে যা তোদের বাড়িতে, আর এই পথে আমিও গেলাম। কালকে স্কুলে দেখা হবে। সাবধানে যাস, দেখিস কেউ আবার তোকে জোর করে তুলে নিয়ে বিয়ে না করে ফেলে। তোর একটু বেশি কথা বলিস যা তো। বান্ধবীদের বিদায় দিয়ে আমি আমার বাড়ির পথে হাঁটা দিলাম। মাথা নিচু করে গুনগুন করে হেলিয়ে দুলিয়ে হাঁটছিলাম। তখন একটি পুরুষের সাথে আমি ধাক্কা খাই, মাটিতে পড়ে যাই। এই যে মিস্টার, চোখে দেখে হাঁটতে পারেন না? আমি যখন ছেলেটির দিকে তাকাই, কালো রঙের একটা জিন্স, সাদা একটা টি শার্ট, লম্বা লম্বা বাবরি চুল। মাশাল্লাহ, কি দেখতে লাগছে ছেলেটাকে। আমার চোখ দুটো তার দিকে আটকে যায়। ছেলেটি যখন বলে, আমি কি করলাম? আপনি তো মাথা নিচু করে হাঁটছিলেন, আপনার দোষ এখন আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। আমি জীবনের প্রথমবার কোনো ছেলেকে দেখে এতটা নার্ভাস হচ্ছি। হয়তো ভুলটা আমারই ছিল। ছেলেটি তখন তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি তার হাত দুটো ধরে মাটি থেকে উঠে দাঁড়াই। ছেলেটির হাত দুটো খুবই ঠান্ডা ছিল। ছেলেটির চোখের দিকে তাকিয়ে যেন আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম। এই জীবনের প্রথম আমি কোনো ছেলের প্রতি ক্রাশ খেলাম। আমি এক নজরে তার দিকে তাকিয়েছিলাম। ছেলেটি আমাকে বলে, এই যে শুনছেন, কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? না না, এমনি আপনাকে দেখছি, আপনি কত সুন্দর। কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। দেখে মনে হচ্ছে স্কুলে পড়েন, স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন বুঝি। কিন্তু মাথা নিচু করে হাঁটাহাঁটি করবেন না। আজকে আমার সাথে ধাক্কা খেয়েছেন, কালকে গাছের সাথেও খেতে পারেন। ছেলেটি আমাকে বকাঝকা করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সে আমার সাথে কত মিষ্টিভাবে কথা বলছিল। এত মিষ্টিভাবে কাউকে বকাঝকা করা যায় আমার জানা ছিল না। লজ্জা শরমের মাথা খেয়ে আমি বলেই ফেললাম, আপনার নাম কি? ছেলেটি তখন আমাকে বলে, আমি আপনাকে বকাঝকা করছি আর আপনি আমার কাছে আমার নাম জানতে চাচ্ছেন? বিশ্বাস করেন, এত মিষ্টিভাবে আমি কাউকে দেখিনি বকাঝকা করতে। ছেলেটি তখন কিছুটা লজ্জা পায় আর আমাকে বলে, আমার নাম আরিয়ান, আমি একজন ছোটোখাটো লেখক। ও আচ্ছা, আপনি একজন লেখক, কিন্তু আমাদের গ্রামে কেন এসেছেন আর কার বাড়িতে এসেছেন? ঠিক তখনই ছেলেটি খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বারবার করে বলতে থাকে, ঠিকই তো, আমি এখানে কেন এসেছি? আমার এখানে থাকার কথা না। আর শুধু আমার মাথায় আমার নামটাই মনে আছে, তাছাড়া আমার পরিচয়ের কিছুই মনে নেই। কেন সে যখন পাগলের মতো সুর করতে শুরু করে, আমি সেখান থেকে চলে যাই। তখন আমি বলি, ছেলেটি এমন করলো কেন? ইস, ছেলেটি দেখতে কত সুন্দর। আবার যদি তার সাথে দেখা হয়, আমি ডিরেক্ট বলে দেব আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তখনই আমার গ্রামের শফিক দাদা গঞ্জে যাচ্ছিল এই পথ ধরে। শফিক চাচা আমাকে বলে, কিরে হায়াতি, দাদু ভাই, তুই এই ভর দুপুরবেলা একা একা এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? সে দূর থেকে দেখছি তুই একা একা বগর বগর করেই যাচ্ছিস। আরে আমার বইরা দাদু, শুধু কি আমাকে দেখলে? এখানে যেটা মিষ্টি কিউট ছেলেটা ছিল দাঁড়িয়েছিল, তাকে তুমি দেখোনি? কই, আমি তো দূর থেকে তোকেই দেখলাম, তোর সাথে তো কাউকে দেখিনি। আমি মনে মনে, দাদুর তো অনেক বয়সী হচ্ছে, তাই হয়তো দূর থেকে দেখতে পাইনি ওই ছেলেটাকে। আরে বইরা, তুমি দেখবাও না, যাও যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আমি আমার বাড়িতে চলে আসি। বাবা মার একমাত্র আদরের মেয়ে আমি। আমার বাবা একজন চাষি আর মা ঘরেই থাকে। আমি এত বড় হয়ে গেছি, তারপরেও বাচ্চাদের মতো কিছু পাগলামি আমার ভেতরে রয়ে গেছে। রাতে আমি ঘুমিয়েছিলাম, তখন আমি একটা স্বপ্ন দেখি। আমি আমার বিছানায় শুয়ে আছি, আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির মুখটা আমি ঠিক দেখতে পারছিলাম না, কারণ তার পুরো মুখটা খুব বাজেভাবে ভাঁচকানো ছিল আর রক্ত ছিল পুরো মুখে। তারপর জামা কাপড় ছিল রক্তচ্ছাপ, ভয়ানক দেখতে ছিল সেই ছেলেটি। যখন কান্না করতে করতে আমাকে বলে, তোমার এই কিচ্ছু বাচ্চাদের মতো পাগলামির কারণে আজকে আমি পৃথিবীর বুকে নেই, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী আরোহী। তখন আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফিয়ে উঠে, কি ভয়ানক স্বপ্ন ছিল রে বাবা। তখন আমি দেখি চারিপাশে সকাল হয়ে গেছে। আমি নাস্তা করে আমাদের স্কুলে চলে আসি। আমি পড়াশোনাতে অনেক ভালো ছিলাম। আমি সবার আগে স্কুলে আসতাম আর সবার আগে ক্লাসের প্রথম বেঞ্চে বসতাম। এটা যেন আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল দৈনিক। আজকে যখন আমি ক্লাসে প্রবেশ করি, আমি দেখি আমি যে বেঞ্চে বসি সেই বেঞ্চের উপর একটা কাগজ ভাঁজ করে কেউ একজন রেখে দিয়েছে। আমি কাগজটা হাতে তুলে নিই আর তার ভাঁজটা খুলে দেখি সেখানে লেখা, কবিতা লেখা।
আরিয়ান অভি, আসসালামু আলাইকুম প্রিয়। সময় হলে একটু দেখা দিও। মনের গভীরে দোলা দিয়ে গেলে, তোমার খেয়াল আমাকে হারালে। পর হয়ে এলে তুমি আপন হয়ে গেলে, ঘুম নিয়ে গেলে তুমি আমার স্বপ্ন দিয়ে গেলে। হারিয়েছি তোমায় আমি, ফিরে কি আর পাবো? তোমার মাঝে নতুন করে নিজেকে হারাবো। এমা, এটা তো একটা কবিতা। লেখক আরিয়ানকে নামটা খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে গতকালই তো আমি যে ছেলেটার উপরে ক্রাশ খেয়েছিলাম তার নাম ছিল আরিয়ান, আর সে বলেছিল সে একজন লেখক। তার মানে কি সেই কবিতাটা লেখা আমার জন্য এখানে রেখে দিয়েছে? আমি আশেপাশে আরিয়ানকে খুঁজতে শুরু করলাম, কিন্তু আমি তার দেখা পেলাম না। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার মতো সে আমাকে দেখে আমার উপরে ক্রাশ খেয়েছে। সে হয়তো বা দূর থেকে আমার উপরে নজর রাখছে। দাঁড়াও, একবার দেখা হোক, তোমার মজা নিচ্ছি। আমি সেই কবিতা লেখা কাগজটাকে আবারও ভাঁজ করে আমার ডায়েরিতে রেখে দিই, আর সেই ডায়েরিটা আমার ব্যাগে ঢুকিয়ে রাখি। ভাবছিলাম বান্ধবীরা এলে আমি তাদের কাউকে এই কবিতাটা পড়ে শোনাবো। কি সুন্দর করে লিখেছে সে। কিছুক্ষণ পর যখন রাতে সকলে চলে এলো, আমি আমার বান্ধবীদেরকে ডেকে সেই চিঠিটা দেখানোর জন্য আমার ডায়েরিটি ব্যাগ থেকে বের করলাম। তবে আমি পুরো ডায়েরিটার ভেতরে সেই চিঠিটা আর পেলাম না, যেখানে আরিয়ানের লেখা কবিতাটা ছিল। আমি আমার ব্যাগটাকে খুব ভালো করে সার্চ করলাম, কিন্তু সেখানেও পেলাম না। আমার বান্ধবীরা আমাকে বলল, কিরে, কি বলে দেখাবি, কই দেখা? আরে খুঁজে পাচ্ছি না তো। তোরা এখন যা তো, পরে পেলে দেখাবো নে। আমাকে এই বিষয়টা অনেক অবাক করে। আমি নিজ হাতে সেই ডায়েরির মাঝে সে কাগজটা রেখেছিলাম, এখন সেটা কোথাও হাওয়া হয়ে গেল। সেদিন স্কুল ছুটি হওয়ার পর আমি আমার সকল বান্ধবীদেরকে বিদায় করে আমার বাড়ির পথে আসার সময় আমি দেখি রাস্তার ধারে বসে আছে সেই ছেলেটি। আমি তখন সেই ছেলেটিকে ডাকিয়েছি, শুনছেন? আমার ডাক শুনে সে ছেলেটি ওখান থেকে উঠে আমার কাছে আসে। আমি তাকে বলি, মিস্টার লেখক আরিয়ান আভি, আপনি কিন্তু খুব সুন্দর করে কবিতা লিখতে পারেন। কবিতাটা আমার হাতে দিতে পারতেন, কিন্তু আমার বেঞ্চের উপরে রাখতে গেলেন। দেখলেন তো, এখন হারিয়ে ফেললাম। তখন ছেলেটি একটু লাজুক হাসি দিয়ে আমাকে বলে, আপনার হাতে দেওয়ার সাহস পাইনি, তাই দিতে পারিনি। তবে শুনে ভালো লাগলো যে কবিতাটা আপনার ভালো লেগেছে। শুধু কি ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। আপনি খুব সুন্দর করে লিখতে পারেন। আপনার মতে আপনার কবিতাটা অসাধারণ। হ্যালো, কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। আমার নাম হায়াতি, সামনে আমার বাড়ি। আপনি কোন বাড়িতে এসেছেন? তখন ছেলেটা আমাকে বলে, জানেন, আমি না কিছু মনে করতে পারছি না। আমি গ্রামে কেন এসেছি, কার বাড়িতে এসেছি, কিছু ইনফ্যাক্ট আমি আমার সকল কিছু ভুলে গেছি। আপনি কি আমার সাথে মজা করছেন? তাহলে আপনি রাত হলে কোথায় থাকেন? তখন ছেলেটি বলে, রাত হলে আমার কেউ আমি নিজেও জানি না, কিন্তু দিনের বেলায় আমি দেখতে পাই আমি আপনার বাড়ির আশেপাশে আছি। কেন জানি না আমি আপনার এই বাড়ির আশেপাশে থেকে দূরে যেতে পারছি না। আমি মনে মনে ভাবি ছেলেটি হয়তো আমার সাথে মজা করছে, আমাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু সে তো জানি না আমি অলরেডি তার উপরে ক্রাশ খেয়েছি। ঠিক তখনই আমার বাবা আমাকে ডাকে, এ হায়াতি, ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমি ছেলেটাকে বলবো যে আপনি এখান থেকে চলে যান, হয়তো বাবা দেখলে রাগ করবে। তার আগেই আমি তাকিয়ে দেখি সে ছেলেটি সেখানে নেই। কয়েক সেকেন্ডের ভেতরে একটি মানুষ কিভাবে এত দ্রুত উধাও হতে পারে? আমি ভাবলাম হয়তো বাবাকে সে আগেই দেখতে পেরেছে, তাই সে চলে গেছে। বাবা আমার কাছে এসে বলে, কি রে, তুই এখানে কি করছিস? স্কুল কখন ছুটি হয়েছে আর তুই এখানে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছিস? আমি মনে মনে বলি, আলহামদুলিল্লাহ, বাবা দেখতে পাইনি ওই ছেলেটিকে। দেখতে পেলে আমার পিঠের ছাল উঠিয়ে ফেলতো। কই বাবা, আমি তো কারোর সাথে কথা বলছি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুকুরের পানিতে মাছ দেখছিলাম। অনেক মাছ দেখা হয়েছে, এখন যা, বাড়িতে যা। আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মার সাথে রান্নার কাজে সাহায্য করি। রাতে যখন আমি পড়ার টেবিলে পড়ার জন্য বসি, বইটা খুলতেই দেখতে পাই আরেকটি কাগজ ভাঁজ করে সেখানে রাখা। আমি সে কাগজটি খুলে দেখি সেখানে একটা কবিতা লেখা। সেখানে লেখা, স্বপ্ন ভাঙলে ঘুম শেষ, রাত্রি শেষে দিন, তোমায় নিয়ে ভাবছি আমি আমার সারাদিন। মেঘের পরে বৃষ্টি হয়, সকালে ফুটে আলো, তোমায় দেখতে আমার কি যে লাগে ভালো। তোমায় দেখে আমার মুখে ফুটে হাসি, কি করে বোঝাবো তোমায় কতটা ভালোবাসি। তোমার প্রিয় লেখক আরিয়ান অভি। ইস, কত সুন্দর করে কবিতা লিখতে পারে ছেলেটি। কালকে দেখা হলে আমি আমার মনের কথা তাকে বলে দিব। আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। পড়াশোনা শেষ করে বিছানায় এসে শুয়ে আমি তার কথা ভাবছিলাম, কি মায়াবী চেহারা, কি সুন্দর করে লেখে সে। তাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ঘুম ভেঙে যায় মাঝরাতে। কেউ একজন ভয়ানক মোটা কণ্ঠে আমার টেবিলে বসে আমার বই খুলে পড়ছে। আমি বিছানায় উঠে বসে আর সেই ছেলেটিকে ডাকি, কে কে আমার টেবিলে বসে পড়ছে? এই কে আপনি, আমার ঘরে আসলেন কি করে?
তখনই সে আমার দিকে ঘুরে তাকায়। কি ভয়ানক দেখতে মুখের একটি পাশ, পুরোপুরি থেতলে গেছে মাংসগুলো, ও ঝুলে আছে পরনের পোশাকে রক্তের ছাপ। সে খুব ভয়ানকভাবে আমাকে বলে, আমার কি দোষ ছিল? আমি তো অনেক বড় একজন লেখক হতে চেয়েছিলাম। এই অল্প বয়সে আমি মরতে চাইনি। তোমার পাগলামির জন্য এই কম বয়সে আমার জীবনটা চলে গেল। তুমি জানো, আমার ইচ্ছে ছিল অনেকগুলো বই লিখব। সে বইগুলোতে বইমেলাতে নানান মানুষ কিনে নেবে, আস্তে আস্তে আমাকে সবাই চিনবে। আমি সেই পথে আগাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য আমার স্বপ্নটা আর পূরণ করতে পারলাম না, শুধু তোমার পাগলামির জন্য। এটা বলে সে ভয়ানক ছেলেটি সে টেবিল থেকে উঠে এসে আমার গলা চেপে ধরে। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি কোনোভাবে আল্লাহর নামটা মুখে আনি, সাথে সাথে সে ছেলেটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি অনেক জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আমার বাবা মা ছুটে চলে আসে আমার ঘরে, আর আমাকে বলে কি হয়েছে। আমি তাদেরকে সব কিছু খুলে বলি। বাবা ঘরে লাইট জ্বালিয়ে দেখে সব কিছু স্বাভাবিক আছে। বাবা আমাকে বলে, তুই হয়তো স্বপ্ন দেখেছিস। আমি বাবাকে বলি, এক এক করে 2-3 দিন রাত আমি তাকে দেখলাম, এটা কোনো স্বপ্ন হতে পারে না বাবা। বাবা বলে, ঠিক আছে, ভয় পাস না মা, আজকে তোর আম্মু তোর সাথেই থাক। কালকে এই মসজিদের ইমাম সাহেবকে এনে বাড়িতে একটা মিলাদের ব্যবস্থা করব, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। সেদিন মা আমার সাথেই থাকে। আমি সারা রাত আর ঘুমাতে পারি না, মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেছিলাম। একটা অজানা ভয় আমার মনে বাসা বেঁধেছে। কে ভয়ানক ছেলেটি? কেন সে আমার কাছে আসে আমাকে হত্যা করতে? কে ওই ভয়ানক ছেলেটি? পরের দিন ছিল শুক্রবার। বাবা বিকেলবেলা ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসে আর একটি মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ পড়িয়ে যখন ইমাম সাহেব মসজিদে চলে যাবে, ঠিক তখন বাবা তাকে ডাকে আর গতকালকের বিষয় তাকে জানায়। ইমাম সাহেব বাড়ির চারপাশে ঘুরে দেখতে শুরু করে, আর কিছুক্ষণ পর আমাদের কাছে এসে বলে, এই বাড়িতে মৃত মানুষের আত্মারা ঘোরাফেরা করছে। কেউ একজন মারা যাওয়ার পরও তার অপর ইচ্ছে রয়ে গেছে। এখানে সে মৃত মানুষের আত্মাও আছে, আবার সে মৃত মানুষের কারিন জিনটাও আছে। ঠিক আছে, আমি এই বিষয় দেখছি। আপনাদেরকে আজকে একটা কথা বলি, জানি না বিশ্বাস করবেন কিনা। এই গ্রামের আর কেউ জানি না এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করব, কাউকে এই বিষয়ে জানাবেন না। আসলে আমার সাথে একটা জিনের যোগাযোগ আছে। সে প্রতি রাতেই আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার কাছে আসে। আমি তাকে আপনার মেয়েটার বিষয়ে বলবো, সে খোঁজ নিয়ে দেখতে পারবে আসলে কি হচ্ছে। এটা বলে ইমাম সাহেব তার মসজিদে চলে যায়। সেদিন রাতে আমার সাথে আর কিছু হয় না। পরের দিন আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখি পথের মাঝে একটি গাছের পেছনে কেউ একজন লুকিয়ে আছে। কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি বলি, কে গাছের পেছনে কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে? এই সামনে আসুন। তখন সে ছেলেটি সেখান থেকে বের হয়ে এসে আমি দেখি এটা তো আরিয়ান। এই যে মিস্টার লেখক, আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলেন কেন? হ্যাঁ, আমার কথা আরিয়ান বলে, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই তো আপনার পিছু পিছু আসছিলাম। আচ্ছা, আপনি রাতের বেলা কোথায় থাকেন? আপনি কোথায় এসেছেন আপনার নাকি মনে নেই? আরিয়ান বলে, রাতের বেলায় আমার কী হয় আমি জানি না, আমি কোথায় চাই সেটাও আমি জানি না, কিন্তু সকালে চোখ খুলে দেখতে পাই আমি আপনার বাড়ির আশেপাশে কোথাও একটা শুয়ে আছি। আমি মনে মনে ভাবি হয়তো লেখক সাহেব আমার সাথে মজা করছেন। আমি আরিয়ানকে বলি, আপনি আমাদের গ্রামটা ঘুরে দেখেছেন? আরিয়ান বলে, না, আমি তো কোথাও যাইনি, আমি তো আশেপাশের কিছুই চিনি না। তখন আমি আরিয়ানকে বলি, তাহলে আমার সাথে চলুন না, আমি আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন আপনাদের গ্রাম ঘোরাতে? হ্যাঁ বাবা, সত্যি আসুন। এরপর আমি আরিয়ানকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াই। আমি তাকে আমাদের নদীর পাড় দেখাই, আমাদের ধান ক্ষেতগুলো দেখাই, আমাদের বাজার দেখাই, আরও অনেক কিছু। তবে একটা কথাই আমার মাথায় আসলো না, এত সুন্দর একটা ছেলেকে নিয়ে আমি পুরো গ্রাম ঘুরে বেড়ালাম এতগুলো মানুষের মাঝে, কিন্তু কি আমাকে জিজ্ঞাসা করলো না যে ছেলেটা কে? গ্রাম ঘুরে এসে আমি আর আরিয়ান নদীর পাড়ে একটা গাছের নিচে বসি। আমি আরিয়ানকে বলি, দেখুন ওই মাঝিটা কি সুন্দর করে নৌকা বাইছে। আপনি তো লেখক, আপনি কি সেই মাঝি ভাইকে নিয়ে একটা কবিতা আমাকে শোনাতে পারবেন? সব থেকে মজার বিষয় কি জানেন? সে মাঝি ভাই প্রেমে ধোঁকা খেয়েছে, সেদিনের পর থেকে মাঝি ভাই আর বিয়ে করেনি। আপনি কি পারবেন তার জীবনকে নিয়ে মিলে একটা কবিতা শোনাতে? লেখক সাহেব তখন বলল, অবশ্যই পারবো, কেন পারবো না, তাহলে শোনান, আমি শুনতে চাই। আরিয়ান সাহেব কবিতা শোনাতে শুরু করে, জীবন আমার নদীর মাঝে কেটে গেছে সময়, একটা সময় সে মানুষটাও পার করল আমায়। মাঝি বলে ডাকে সবাই, বোঝে না মাঝির কষ্ট, ওই মেয়েটির লাগিয়ে আমার জীবনটা হলো নষ্ট। রাতের বেলায় নৌকায় শুয়ে বলি খোদার কাছে, মন নিয়ে খেলে কি বা লাভ আছে? তার কথা ভেবে আমি কাঁদে এখনো রোজ, এত বছরেও একবার সে নিল না মাঝির খোঁজ। আরিয়ান সাহেব,
আপনি কিন্তু চমৎকার একজন লেখক, বলার সাথে সাথে এত সুন্দর করে একটা কবিতা তৈরি করে ফেললেন, ভাবা যায় বলুন? না না, এটা একটু বেশি বলেছেন। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। আপনি যদি এখন বাড়িতে না যান তাহলে আপনার বাবা রাগ করবে। আরিয়ান সাহেব, আপনি কিন্তু আমার কাছে অনেক কিছু লুকাচ্ছেন। এই যে আপনি কার বাড়িতে বেড়াতে এসেছেন আর কতদিন এখানে থাকবেন, সকল কথা। আরিয়ান তখন বলে, আস্তে আস্তে আপনি সব কিছু জানতে পারবেন। এখন বাড়িতে যান, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। আমি আরিয়ানের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। মনে মনে ভাবছিলাম আর দেরি করা যাবে না, তাকে মনের কথাটা জানাতেই হবে। সিদ্ধান্ত নেই কালকে তুই স্কুলটা বন্ধ, কালকে বাবার দিয়ে সেই নতুন নীল রঙের শাড়িটা পরে আরিয়ানের সাথে দেখা করতে যাব আর তাকে বলবো আমার মনের কথা। তবে সেদিন রাতে আমার জীবনটা পুরোপুরি পাল্টে যায়। রাতে আমার সাথে দুইটা জিনিস ঘটে, তখন আমি সকল শর্ত জানতে পারি। রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ কেউ আমার কানের কাছে এসে ভয়ঙ্করভাবে বলতে শুরু করে, নীরব, ঘরের গোপন কথা, বুকের ভিতরে অনেক ব্যথা, বলেছি আমি একা একা, মুখের হাসি চোখে জল, তার কথা কি বলবো বল, সবাই ভাবে আছে সুখ, অনেক ঝড় বইছে বুক, আমি হাসি সবার সাথে, কাঁদি একা একা, রাতের ওই আধার জানে বুকে কত ব্যথা। আমি চোখ খুলে দেখি আমার উপরে সেদিনকার রাতের ওই ভয়ানক ছেলেটি বসে আছে আর সেইগুলো বলছে। এটা দেখে আমি তো ভয়ে চিৎকার করতে যাব, ঠিক তখনই সে ভয়ানক ছেলেটি আমার গলা চেপে ধরে আর বলতে থাকে, তোর জন্য আমি মরেছি, তোকে আমি শান্তিতে বাঁচতে দেব ভাবলি কি করে। এই কথা বলেছিল আর আমার গলাটাকে শক্ত করে চেপে ধরে রাখছিল। আস্তে আস্তে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই আরিয়ান কোথা থেকে যেন আমার ঘরে চলে এলো আর ওই ভয়ানক ছেলেটাকে তার পেছন থেকে শক্ত করে ধরে ছুঁড়ে তুড়ে মারল। আরিয়ান, এত রাতে আপনি আমার ঘরে কি করে এলেন? হ্যাঁ আপনাকে আমি সব কিছু পরে বলছি। ঠিক তখন সে ভয়ানক ছেলেটি উঠে দাঁড়ায় আর আরিয়ানকে বলে, তুমি যা করেছো ভুল করেছো, তুমি আর আমি কিন্তু একই ব্যক্তি, এই মেয়েটা আমাদের শত্রু, ওকে মারতে হবে, চলো আমরা একসাথে মিলে ওকে হত্যা করি, কারণ আমাদের মৃত্যুর জন্য এই মেয়েটাই দায়ী। আরিয়ান তখন সে ভয়ানক ছেলেটিকে বলে, হ্যাঁ যা করেছে না বুঝে করেছে, সে তো জানিও না তার কারণে যে আমি মারা গেছি। সে যদি জানতো সেদিন এমনটা করলে এত কিছু হবে, সে এমনটা কখনোই করতো না। যা হওয়ার তা হয়ে গেছে। আমি হায়াতিকে ভালোবেসে ফেলেছি, আমি থাকতে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। তখন সে ভয়ানক দেখতে ছেলেটি বলে, ভালোবেসে ফেলেছ, তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখন আর বেঁচে নেই, তুমি শুধু একটা আত্মা। 40 দিন পর তোমাকে তোমার কোনো অস্তিত্বই পৃথিবীর বুকে আর থাকবে না। আর তুমি বলেছ তুমি তাকে ভালোবেসে ফেলেছ, তুমি চাও বা না চাও ওকে তো মরতেই হবে, আর আমি ওকে মারব। এটা বলে সে ভয়ঙ্কর ছেলেটি আবারও আমাকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই চারিপাশে ফজরের আজান বইতে শুরু করে। আজানের শব্দে সেই ভয়ানক ছেলেটা একটা চিৎকার দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন আরিয়ান আমার কাছে এসে বলে, আজকের মতো বিপদ চলে গেছে, কিন্তু সে রাতে আবারও ফিরবে, যতক্ষণ সে তোমাকে হত্যা করবে না সে শান্ত হবে না। আর আমি শুধু তোমাকে রক্ষা করতে পারবো, আর মাত্র 30 দিন পর পর তারপর আমাকেও চলে যেতে হবে। তার আগে আমাদেরকে মিলে সেই কারিন জিনটাকে আটকাতে হবে। আমি তখন আরিয়ানকে বলি, বিশ্বাস করেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। সে ভয়ানক ছেলেটিকে আপনি কি এত রাতে এখানে কি করে এলেন, আর 30 দিন পরে আপনি কোথায় যাবেন? আমি কিছুই বুঝতে পারছি না আরিয়ান। আরিয়ান তখন বলে, সে জিনটা আর আমি একজনের ভেতরেই থাকতাম, আর যার ভেতরে আমরা থাকতাম তার দেহটা এখন আর পৃথিবীর বুকে বেঁচে নেই, তার মৃত্যুর পেছনে আসলে আপনিই দায়ী। আপনাকে আগামীকাল আমাদের গ্রামের ইমাম সাহেব বাড়িতে এসে সব কিছু বুঝিয়ে বলবেন। এখন আমাকে যেতে হবে, আপনি সাবধানে থাকবেন। আমার খুব আফসোস হচ্ছে জানেন হায়াতি, কেন যেন আল্লাহ পাক এত তাড়াতাড়ি আমার মৃত্যু দিল। মৃত্যুর আগে কেন আপনার সাথে আমি দেখা করতে পারলাম না? আপনার মতো এত সুন্দর আর ভদ্র একটি মেয়ে যদি আমার জীবনে আসতো তাহলে আমি সাথে সাথেই বিয়ে করে ফেলতাম। তবে এখন আর তো সেটা সম্ভব না। ইমাম সাহেবের মুখে সবটা শোনার পর হয়তোবা আপনি আর চাইবেন না যে আমি আপনার সাথে দেখা করি। তারপরে বলছি, যদি মনে হয় আমার সাথে আপনি দেখা করতে চান তাহলে একটি বার স্মরণ করবেন আমাকে। এটা বলে আরিয়ানও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আরিয়ানকে অদৃশ্য হতে দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই আর একটা অনেক জোরে চিৎকার দিই। আমি তো ভেবেছিলাম আরিয়ান বেঁচে আছে, কিন্তু সেও দেখছে এমন মারা গেছে এখন। আমার চিৎকার শুনে আমার বাবা মা ছুটে চলে আসে আমার ঘরে। আমি বাবা মাকে সকল কিছু খুলে বলে দিই। বাবা তার পরের দিন ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে আমাদের বাড়িতে। ইমাম সাহেব বাড়িতে আসার পর আমাদেরকে বলে, আপনার মেয়ের কাছে একটি মৃত ব্যক্তির আত্মা আর তার কারিন জিন দুটোই আসে। সেই কারিন জিনটা আপনার মেয়েকে মারতে চায় আর সে আত্মাটা আপনার মেয়েকে বাঁচাতে চায়।
আসলে তারা দুজন যে ব্যক্তির শরীরে ছিল সে ব্যক্তি এখন আর বেঁচে নেই। আর আমার মনে হচ্ছে সে ব্যক্তির মৃত্যুর সাথে কোনো না কোনোভাবে আপনার মেয়ে জড়িত আছে। তাই তো সে ব্যক্তির আত্মা আর তার কারিন জিন আপনার মেয়ের কাছে আসেন। আমি তো অবাক হয়ে ইমাম সাহেবের মুখে এগুলো শুনছিলাম। আরিয়ানকে আমি এতদিন মানুষ ভাবতাম, সে ছিল একটা আত্মা। ইমাম সাহেব বলে বেশ কিছুদিন আগে আপনার মেয়েকে সাবধানে থাকতে হবে, আর আমি আমার সাথে থাকা জিনেদের মাধ্যমে সেই বিপদ থেকে আপনাদের মেয়েকে কি করে বাঁচিয়ে নিয়ে আসবো সে ব্যবস্থা করছি, আমাকে একটু সময় দিন। তখন বাবা মা কান্না করে ইমাম সাহেবের কাছে অনুরোধ করতে থাকে যেন সে এই বিষয়টা দেখে। ইমাম সাহেব আমার বাবা আমাকে কথা দেয় আপনার মেয়ের কিছু হবে না। ইমাম সাহেব তার সাথে করে একটি তাবিজ নিয়ে আসেন আর আমার বাবার হাতে দিয়ে বলে, এই তাবিজটা আপনার মেয়ের গলায় যেন সবসময় থাকে। এই তাবিজটা আপনার মেয়ের গলায় যতক্ষণ থাকবে ততক্ষণ সেই আত্মা বা সেই কারিন জিনকেও আপনার মেয়ের কাছে আসতে পারবে না। রাতের বেলায় তাকে একা রাখবেন না, তার মা যেন তার সাথে ঘুমায়। ইমাম সাহেব তখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবা মা আমাকে আর এই বিষয়ে কিছু বলে না, তাবিজটা আমার গলায় পরিয়ে দেয় আর বলে একটু সাবধানে থাকো। আমি ভাবছিলাম অন্য কথা ইমাম সাহেব যে বলল সেই ব্যক্তির মৃত্যুর পেছনে আমার হাত আছে, আর সে ভয়ানক কারিন জিনটাও তা একই কথা বারবার বলছিল। আমাকে যে করে হোক জানতে হবে আরিয়ানের সাথে আমার কি সম্পর্ক ছিল আর তার মৃত্যুর পেছনে আমার কি হাত আছে, আর এটা আমাকে বলতে পারবে একমাত্র তার আত্মা আরিয়ান। আমি আগামীকাল স্কুলে ফেরার পথে একটা নিরিবিলি জায়গায় গিয়ে তাবিজটা খুলে আরিয়ানকে স্মরণ করব, তার মুখে আমি সকল ঘটনা শুনব কি হয়েছিল। পরের দিন আমি স্কুল থেকে আসার সময় আমাদের গ্রামের একটি খুব নিরিবিলি জঙ্গলের মাঝে প্রবেশ করি। এরপর আমার গলা থেকে সেই তাবিজটা খুলে ফেলে আর স্মরণ করতে থাকি আরিয়ানকে। কিছুক্ষণ পর আরিয়ান আমার সাথে দেখা করতে আসেন। তুমি আমাকে স্মরণ করেছ? তুমি কেন তোমার গলা থেকে তাবিজটা খুলে ফেললে? তুমি জানো না এই তাবিজ খোলার ফলে এখন সেই কারিন জিনটা তোমার কাছে আসতে পারবে? আরিয়ান, আমি জানতে চাই কি হয়েছিল, কেন তোমরা বারবার করে বলছো যে তোমাদের মৃত্যুর পেছনে আমি দায়ী? আমাকে বলো কি হয়েছে। আরিয়ান তখন বলে, তুমি কি আসলে সত্যটা দেখতে চাও? হ্যাঁ আরিয়ান, আমি সত্যটা দেখতে চাই। আরিয়ান তখন বলে, তাহলে আমার দুটি হাত ধরো। এটা বলে আরিয়ান তার দুটি হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমি আরিয়ানের হাত দুটি ধরিয়ে, তার হাতগুলো অনেক ঠান্ডা ছিল। এরপর আরিয়ান আমাকে বলে, তুমি এখন তোমার চোখ বন্ধ করো। আমি তাই করলাম। চোখ বন্ধ করার সাথে সাথে আমি দেখতে পাই চারিপাশে অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি স্কুল থেকে বাড়িতে ফিরছি। আর আমার সাথে আরও দুইটা বান্ধবী ছিল। আমাদের হাতে একটা নীল রঙের ছাতা ছিল। আমি সেই ছাতাটাকে নিয়ে অনেক দুষ্টামি করছিলাম। আমার বান্ধবী আমাকে বলছিল, আর তুই এমনটা করিস না, চারপাশে বাতাস বসে দেখবি ছাতাটা হাত থেকে ছুটে যাবে, তারপর আর খুঁজে পাবো না আমরা। কিন্তু আমি তাদের কোনো কথাই শুনি না। আমি আমার মতো করে ছাতাটা নিয়ে পাগলামি করতে শুরু করি। তখন হঠাৎ করে একটা অনেক জোরে বাতাস বয়ে যায়। আমি আমার ছাতাটাকে ধরে রাখতে পারি না, সেই বাতাসের সাথে সেই ছাতাটা উড়ে যায়। তারপর কি হয়েছিল আমি জানতাম না। আমরা বাড়িতে চলে আসি, কিন্তু আরিয়ানের আত্মা আমাকে তার শক্তির মাধ্যমে দেখায় তারপর কি হয়েছিল। আমি দেখতে পারি সেই ছাতাটা উড়তে উড়তে একটা ছেলে গায়ে গিয়ে পড়ে। সে ছেলেটি বাইক চালিয়ে আমাদের গ্রামের দিকে আসছিল। হঠাৎ করে সেই ছাতাটা তার গায়ে পড়ার জন্য সে বাইক অ্যাক্সিডেন্ট করে, আর সাথে সাথে সেখানে সে মৃত্যুবরণ করে। আমাকে তখন আরিয়ানের আত্মা আরও কাছ থেকে দেখায় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি দেখতে পাই যে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মাঝে পড়ে আছে, সেটা আর কেউ না, আরিয়ান নিজে। তখন আমি আমার চোখ খুলে ফেলে আর কান্না করতে করতে বলি আরিয়ানকে, বিশ্বাস করো আরিয়ান, আমি জানতাম না আরও সেদিন কি হয়েছিল আমার জন্য। তোমার মৃত্যু হলে আমাকে মাফ করে দাও। আমি অঝরে কান্না করছিলাম। আরিয়ানের আত্মা আমাকে বলে, তুমি যা করেছো না বুঝে করেছো। ঠিক তখনই কি একজন পেছন থেকে আমার চুলের মুঠি ধরে ছুঁড়ে মারে। আমি তাকিয়ে দেখি এটা আরিয়ানের সে ভয়ানক কারিন জিনটা। সে জিনটা আমাকে বলে, বুঝতে পারিসনি কেন? তুই কি বাচ্চা মেয়ে নাকি? তুই যথেষ্ট বড় হয়েছিস, তো তো বোঝার দরকার ছিল এমনটা করলে কারো ক্ষতি হতে পারে। তোর কারণে আমাদের মৃত্যু হয়েছে। তুই কি করে ভাবলি আমরা তোকে ছেড়ে দেব? তোকেও মরতে হবে। এটা বলে সে ভয়ানক দেখতে ছেলেটি আমার দিকে এগিয়ে আসে। তখন আরিয়ান আমার মাঝে এসে দাঁড়ায় আর সে কারিন জিনটাকে বলে, সে যা করেছে না বুঝে করেছে, তুমি দয়া করে তাকে মাফ করে দাও। কিন্তু সে ভয়ানক দেখতে ছেলেটি আরিয়ানের আত্মাকে ধরে ছুঁড়ে মারে। আরিয়ানের আত্মা তার সাথে পেরে উঠছিল না, কারণ সে শুধু একটা আত্মা, আর সে হচ্ছে একটা শক্তিশালী কারিন জিন। সে ভয়ানক জিনটা আমার কাছে এসে আমার গলা চেপে ধরে। ঠিক
ঠিক তখনই সেই জঙ্গলের মাঝে একটা হুজুরের মতো দেখতে লোক প্রবেশ করে। আমি দেখতে পাই লোকটি একটি সাদা জুব্বা পরা, মাথায় একটা গোল টুপি, মুখ ভর্তি কালো দাড়ি, হাতে একটা তাবিজ। সেই সূরা পড়তে পড়তে আমাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে তখন সে কারিন জিনটা সেখান থেকে পালিয়ে যায়। সেই হুজুরের মতো লোকটি সর্বপ্রথম আরিয়ানের কাছে যায় আর তাকে মাটি থেকে টেনে দাঁড় করায়। আমি তো এটা দেখে অনেক অবাক হই। সে কি করে আরিয়ানের আত্মাকে চোখে দেখতে পারছে? এরপর সেই লোকটি আমার কাছে এসে আমাকে বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনাদের গ্রামের ইমাম সাহেব পাঠিয়েছেন। আমি হচ্ছে তার বন্ধু জিন। কি আপনি একজন জিন? আপনি ঠিকই শুনেছেন। হ্যাঁ, আমি একজন জিন, আর আপনার সাথে যা যা হয়েছে আমি সব কিছু জানি। দেখুন, এই আত্মাটা আপনাকে মাফ করে দিয়েছে। এটা খুবই ভালো একটা আত্মা। আর সব থেকে অবাক করার বিষয় হলো, এই আত্মাটা আপনাকে ভালোবেসে ফেলেছে। এই আত্মা কাউকে এমন ভিন্নভাবে ভালোবাসতে পারে এটা আমার জানা ছিল না। দেখুন, আপনার জন্য তার মৃত্যু হয়েছে, এটা আপনি মানেন বা না মানেন, সত্য কিন্তু এটাই। তাই বলছে, আত্মাটা যে কয়দিন পৃথিবীর বুকে আছে সে কয়দিন আপনিও তাকে ভালোবাসুন। আর হ্যাঁ, সে কারিন জিনটাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আজকে রাতে তাকে আমরা বোতলবন্দি করবো ইনশাল্লাহ। আমি আমার বন্ধু ইমামকে সব কিছু খুলে বলেছি কি করে সেই কারিন জিনটাকে বন্দি করতে হবে। আজ বিকেলে সে আপনাদের বাড়িতে যাবে আর একটি আসন পেতে বসবে, আর সে কারিন জিনটাকে স্মরণ করবে। তারপর সে যখন আসবে তখন তাকে বোতলবন্দি করবে। আপনি এখন বাড়ি চলে যান, আমি রাতের বেলা আপনাদের বাড়িতে আসব। শুনুন, আপনার কাছে একটা অনুরোধ রইল। এই আত্মাটাই পৃথিবীর বুকে আর মাত্র 30 দিন থাকবে। আপনি তাকে ভালোবাসেন। তখন সে জিনটা আর আরিয়ানের আত্মা দুজনেই অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। তারা চলে যাওয়ার পর আমি আমার বাড়িতে চলে আসি। বিকালবেলা ইমাম সাহেব আমাদের বাড়িতে আসে আর আমার বাবাকে এসে বলে, আজ রাতে একটা আসন পাততে হবে, আজকে সেই কারিন জিনটাকে বন্দি করতে হবে। আমার কিছু জিনিস দরকার, আপনি বাজার থেকে নিয়ে আসুন। বাবা তখন বাজারে চলে যায় ইমাম সাহেব সেই জিনিস কেনার জন্য। তখন ইমাম সাহেব আমার কাছে এসে বলে, আমি জানি আমার বন্ধু জিন তোমার সাথে দেখা করতে এসেছিল। আমি তখন ইমাম সাহেবকে বলি, হ্যাঁ সে এসেছিল, সে যদি সময় মতো না আসতো তাহলে আমি বোধহয় আর বাঁচতাম না। ইমাম সাহেব তখন আমাকে বলে, আমি এটাও জানি সে বলেছে তাকে তুমি ভালোবাসো। আমি একই কথা বলবো, হ্যাঁ যদি সম্ভব হয় সে আত্মার যতদিন এই পৃথিবীর বুকে থাকবে তুমি তাকেও ভালোবাসো। তখনই বাবা তার সাথে করে সেই সকল জিনিস কিনে বাড়িতে আসে। এরপর ইমাম সাহেব সন্ধ্যাবেলা আমাদের উঠানে একটা আসন আঁকে। তারপর সে আসনের 4টা কোণায় 4টি মোমবাতি ধরিয়ে দেয়। তারপর এক নাগারে সূরা পড়তে থাকেন। তখনই চারপাশ অন্ধকার হয়ে বাতাস বইতে শুরু করে, আর আমরা সবাই দেখতে পাই চারপাশে হঠাৎ করে বাতাস বইতে শুরু করলো। দেখি আমরা আমাদের বাড়ির পাশের মোটা আম গাছটা সে বাতাসে ভেঙে পড়ল। এর আগে অনেক ঝড় হয়েছে, কিন্তু কখনো এমনটা হয়নি। সে আম গাছটা অনেক মোটাও ছিল। আমরা দেখেছি একটি কালো ছায়া আমাদের বাড়িতে হেঁটে হেঁটে আসছে। শুধু সে ব্যক্তির ছায়াটাকে দেখা যাচ্ছিল, আর কিছুই দেখা যাচ্ছিল না। সে কালো ছায়াটা হুজুরের ঠিক সামনে এসে বসল। হুজুর সে কালো ছায়াটাকে প্রশ্ন করল, তুমি হায়াতিকে ছেড়ে চলে যাও, সে তোমার কোনো ক্ষতি করেনি, সে যেটা করেছে না বুঝে করেছে। তখন কালো ছায়াটা বলল, আমি কখনোই যাব না, যে পর্যন্ত আমি তাকে না মারব আমি শান্তি পাবো না, সে আমার মৃত্যুর জন্য দায়ী। ইমাম সাহেব তখন বলে, তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ভালোভাবে বুঝলে না। এখন তোমাকে বন্দি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ইমাম সাহেব তখন তার ব্যাগের ভেতর থেকে একটা কাচের বোতল বের করে। সে কালো ছায়াটার সামনে রেখে কিছু আয়াত পড়তে শুরু করলো। ঠিক তখনই সে কারিন জিন তার শক্তি ব্যবহার করতে শুরু করে। সাথে সাথে সেই কাচের বোতল ফেটে টুকরো টুকরো হয়ে যায়, আর সে ছায়ারূপী কারিন জিনটা হাসতে শুরু করে। ঠিক তখনই কেউ একজন সূরা ফালাক পড়তে পড়তে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। আমি দেখেছি এত ইমাম সাহেবের বন্ধু সে জিনটা ছিল। হুজুরূপে সে জিন বন্ধু ইমাম সাহেবের কাছে এসে দাঁড়ায়। তখন সে ছায়ারূপী কারিন জিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আর সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না। তখন ইমাম সাহেবের বন্ধু তাকে বলে, তোমাকে তো আরেকটি কাচের বোতল আনতে বলেছিলাম, কই সেটা বের করো। আমরা তো জানতাম এমনটাই হবে। আমরা দেখি ইমাম সাহেব তার ব্যাগের ভিতর থেকে আরেকটি কাচের বোতল বের করে সেই কালো ছায়াটার সামনে রাখে। তখন ইমাম সাহেব আর তার বন্ধু মিলে একত্রে সূরা পড়তে শুরু করে। কালো ছায়াটা তখন ধোয়া হয়ে সে কাচের বোতলের ভেতরে বন্দী হয়ে যায়। সাথে সাথে ইমাম সাহেবের সেই বোতলটাকে তার ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয়। ইমাম সাহেবের বন্ধু তার থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির বাইরে চলে যায়। আকাশে কালো মেঘ কেটে যায়, চারিপাশে আবারও আগের মতো হয়ে যায়। ইমাম সাহেব আমাদের কাছে এসে বলে,
সব কিছু ঠিক হয়ে গেছে আর কোনো ভয় নেই। তখন আমার বাবা মা ইমাম সাহেবের কাছে জানতে চায় ওই হুজুরটা কে যে কিনা বাড়ির ভেতরে প্রবেশ করে, আপনার সাহায্য করলো। ইমাম সাহেবের উত্তরে কিছু বলে না, একটি মায়াবী হাসি দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। রাতে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম আরিয়ানের আত্মা যতদিন এই পৃথিবীর বুকে থাকবে আমি তাকে ভালোবাসবো। সেদিনের পর থেকে প্রতিদিন আমি স্কুল থেকে ফেরার পথে আরিয়ানের আত্মার সাথে ঘুরে বেড়াতাম। আস্তে আস্তে আমিও তার প্রতি অনেক দুর্বল হয়ে যাই। এভাবেই চলছিল সব কিছু। রাতে আরিয়ানের আত্মা আমার কাছে আসতো, আমি তার সাথে অনেক গল্প করতাম। দেখতে দেখতে 19 দিন কেটে গেল, আর মাত্র একটি দিন। সেদিন রাতে আরিয়ান আমার কাছে এসে বলে আমার হাতে আর মাত্র একদিন সময় আছে। এই কথা শুনে আমার চোখের পানি চলে আসে, আমি কান্না করে দিই। এটা দেখে আরিয়ান আমার কাছে এসে বলে আমি তো চলে যাব, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইব। আমি তখন বলি কি চাই তোমার? হায়াতে আমি চাই তুমি কালকের দিনটা আমাকে দাও। তুমি কালকে স্কুলে না যেয়ে পুরোটা সময়টা আমাকে দাও। আর কখনো তো তোমাকে দেখতে পারবো না, তোমার সাথে ঘুরতেও পারবো না। তুমি কি তোমার জীবন থেকে একটা দিন আমাকে দেবে? আমি বলি ঠিক আছে, তাই হবে। চাইতে কালকে তুমি তোমার আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি পরে আমার সাথে ঘুরতে যাবে। আমার দেখার খুব ইচ্ছে নীল রঙের শাড়িতে তোমাকে কেমন মানায়। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আরিয়ান তখন আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন আমি স্কুলে না গিয়ে আরিয়ানের সাথে ঘুরতে যাই। আমি তার কথা মতো একটা নীল রঙের শাড়ি পরেছি, হাতে একজোড়া নীল চুড়ি, কপালে একটা নীল রঙের টিপ। আমি আরিয়ানের সাথে দেখা করি। আমি দেখতে পাই আরিয়ানের আত্মা আজকে একটি খুব সুন্দর সাদা পাঞ্জাবি পরে আমার সাথে দেখা করতে এসেছে। তাকে যে কত সুন্দর লাগছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। লেখক সাহেব, আপনাকে না পাঞ্জাবিতে অনেক ভালো মানায়, ঠিক নায়কের মতো। তোমাকে না খুব সুন্দর লাগছে, আমার স্বপ্নে দেখা রাজকুমারীর মতো। আমি আর আরিয়ান পুরো গ্রাম ঘুরি। আমি আরিয়ানের কাছে জানতে চাই তোমার হাতে আর কতক্ষণ সময় আছে। আরিয়ান তখন বলে আমার মৃত্যু হয়েছিল বিকাল 5টায়, এখন দুপুর 1টা বাজে, আর 4 ঘন্টা সময় আছে আমার হাতে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কেন জানি না একটা অজানা কষ্ট আমাকে বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আরিয়ান আমাকে বলল আমি শেষ সময়টা তোমার সাথে সেই জায়গাটায় কাটাতে চাই যেখানে বসে আমি তোমাকে কবিতা শোনাতাম। আরিয়ান আমাকে নিয়ে হাজির হলো আমাদের গ্রামের সেই নদীর পাড়ে, সেই গাছটার নিচে আমরা গিয়ে বসলাম। আরিয়ান আমাকে বলল আমি চলে যাওয়ার আগে তুমি আমার মুখে আর কোনো কবিতা শুনতে চাও না হায়াতি? না আরিয়ান, আমি আর কোনো কবিতা শুনতে চাই না। তুমি আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে এত অল্প বয়সে মরতে হলো। আমার অনেক কষ্ট হচ্ছে জানো, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে যে আজকের পর থেকে তুমি আর আমার কাছে আসবে না। আমার জন্য তোমার সকল ইচ্ছেগুলো মরে গেল, আমাকে তুমি মাফ করে দিও। জানো আরিয়ান, আমি যদি জানতাম আমার একটা ভুলের জন্য তোমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি এমনটা কখনোই করতাম না। আমি অঝরে কান্না করছিলাম। তখন আরিয়ান আমাকে বলে আমি তো তোমাকে প্রথম দিনই মাফ করে দিয়েছিলাম, যেদিন তোমার কাছে আত্মা হয়ে এসেছিলাম, মনে আছে? ওই যে রাস্তায় ধাক্কা খেয়েছিলাম, তোমার মায়াবী মুখ দেখে আমার সকল রাগ চলে গিয়েছিল সেদিন। আমাদের একটা আফসোস কেন জানো হায়াতি, বেঁচে থাকতে কেন যে তোমার সাথে দেখা হলো না। আমি জানি না হাসরের ময়দানে আমার কি হবে। যদি আল্লাহ পাক সেদিন আমাকে জান্নাত দান করে, আমি সেখানে গিয়েও তোমাকে চাইব। এপারে তো আমাকে আমার জীবন সাথী হিসেবে পেলাম না তোমাকে, পরে যদি পাই। আরিয়ান খুব কান্না করছিল। ঠিক তখনই আরিয়ানের হাতে থাকা ঘড়িটার কাঁটায় 5টার ঘন্টা বেজে গেল। আরিয়ান আমাকে জড়িয়ে ধরলে আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমার খুব কান্না পাচ্ছিলাম। ঠিক তখনই আরিয়ান সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার করে বললাম তুমি ভালো থেকো আরিয়ান, আমি সবসময় তোমাকে মিস করব। আমি কান্না করতে করতে আমার বাড়িতে চলে আসি। সেদিনের পর থেকে আমার জীবনটা বদলে যায়। যে মেয়েটা একটা সময় বাচ্চাদের মতো পাগলামি করতো, সে মেয়েটা পুরোপুরি চুপ হয়ে যায়। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর প্রত্যেকটা মোনাজাতে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, তুমি আরিয়ানকে সবসময় ভালো রেখো, তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও।